নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন আমি আছি লঞ্চে। আর লঞ্চে কোথায় জানেন? মায়াপুর থেকে নবদ্বীপ যাচ্ছি। এর আগে আমি যতবারই মায়াপুরে এসেছি প্রত্যেকবারই ভেবেছি যে নবদ্বীপটা শহরটাকে একবার ঘুরে দেখবো, যেহেতু মহাপ্রভুর জন্মস্থান সেই কারণে, কিন্তু ঘুরে আর দেখা হয় না। তাই এবারে একদম মনস্থির করেছি যে আমরা আগে নবদ্বীপ শহরটাকে ঘুরে দেখবো, তারপরে যদি হাতে সময় থাকে তখন মায়াপুরে গিয়ে সময় কাটাবো। সেই অনুযায়ী আজকে চলে এসেছি এই নবদ্বীপের শহরে ঘোরার জন্য। আর একজন টোটো দাদার সঙ্গে খুব ভালো পরিচয় হয়, তিনি আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছেন। আর এখন পৌঁছে গেছি আমরা পোড়ামাতলায়। শুনেছি পোড়ামাতলা খুব জাগ্রত এবং প্রচুর ভক্ত আসে এখানে পুজো দিতে। আর এই পোড়ামাতলা জায়গাটার নামকরণ হয়েছে একবার বজ্রপাতের কারণে মন্দিরটি পুড়ে যায় এবং বিগ্রহটিও পুড়ে যায়, সেই থেকে স্থানের নাম হয় পোড়ামাতলা। এই মন্দিরটি একটা বিশাল বটগাছের নিচে অবস্থিত এবং বটগাছেরই কোটরের মধ্যে মাকে স্থাপন করা আছে। যেহেতু আমরা খুব সকাল সকালই চলে এসেছিলাম, তাই জন্য ভিড়টা খুব একটা বেশি পাইনি। পাশে এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক ডালার দোকান আছে, সেখান থেকে ডালা, ফুল, ধূপ, মোমবাতি সবকিছু কিনে আমরা পুজোটা সেরে ফেলি। কারণ এরপরে ভিড় বেড়ে গেলে তখন আবার পুজো দিতে অনেকটা সময় কেটে যাবে। এছাড়াও ভেতরে আরেকটা শিবের মন্দির আছে বলে, মায়ের ভৈরবের মন্দির, সেটাও দর্শন করতে যাব। তাই জন্য পুজোটা আগে সেরে নিলাম আমরা। শিবের মন্দিরটা এত সুন্দর যে বলার কথা না। এটাও না সেই বটগাছের ঝুড়ির মধ্যে করে মন্দিরটা একেবারে যেন সেই ঝুড়ির ভেতরে যেন ঢুকে গেছে। এত সুন্দর লাগছিল দেখতে। এবং এখানের এই পুরো বাজারটাই এই বটগাছের ছায়ার নিচে। খুব সুন্দর লেগেছে জায়গাটা। পোড়ামাতলা পুজো দিয়ে আমাদের গাইডকে জিজ্ঞেস করলাম যে দাদা আমরা পরবর্তী কোথায় যাচ্ছি। তিনি বললেন যে শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের জন্মভিটে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বাল্য এবং কৈশোরকাল কাটিয়েছিলেন। তো আমরা সেই মতো এখন চলে এসেছি সেই জন্মভিটেতে। ঢুকেই সামনে পেলাম শ্রীকৃষ্ণ রাধা মাধবের মন্দির, সেটিকে দর্শন করলাম। দর্শন করে আমরা এগিয়ে চললাম। আর তার সামনেই রয়েছে ঠিক সচিমাতার মন্দির। সচিমাতার একটি বিগ্রহ আছে বাল্যকালের নিমাইকে কোলে নিয়ে। এত সুন্দর লেগেছে যে বলার কথা না। শাড়ি পরিয়ে রেখেছে, খুব সুন্দর, মনটা ভরে গেল একেবারে দেখে। এছাড়াও পাশে আছে একটা মহাদেবের মন্দির, যেখানে মহাদেবের বিগ্রহ এবং লিঙ্গ দুটোই আছে। সেই মন্দিরটাও একবার দর্শন করে নিলাম। এটা হচ্ছে পঞ্চবটী বন। পঞ্চবটী বনটাকে এত সুন্দর করে গুছিয়ে গেছে, সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লেগেছে। আর পাশেই হচ্ছে একটা মিউজিয়াম, যেখানে মহাপ্রভুর কিছু ব্যবহৃত জিনিস আছে। আর ঠিক তার পাশেই আছে একটি বড় নিম গাছ। সেই নিম গাছে সবাই মনস্কামনা করে ডালা বাঁধছে। কত ডালা বাঁধা আছে বলুন। মানুষের বিশ্বাস, সেই একই কথাই বলতে হয়, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো সেই বিশ্বাস রেখেই মানুষ এখানে ডালা বাঁধছে তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। মহাপ্রভুর জন্মস্থানটা খুব ভালোভাবে সুন্দরভাবে ঘুরে দেখার পরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি পরবর্তী জায়গায় যাব বলে। আমাদের গাইডকে জিজ্ঞেস করলাম যে আমরা পরবর্তী কোথায় যাচ্ছি। তিনি বললেন নরহরি ধামে যাচ্ছি, সেখানে নাকি গৌরাঙ্গের সব থেকে বড় মূর্তি আছে। এখানে ঢুকতে গেলে যেহেতু টিকিট লাগে, তাই জন্য সৈকত নেমে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছে। 10 টাকা করে টিকিট, সেই টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকেই বাগানটা এবং তার পরিচর্যা দেখে প্রাণটা জুড়িয়ে গেল। এত সুন্দর যে বলার কথা নয়।
আর ভেতরে একটা পোস্টার দেখলাম যেখানে 70 টাকার বিনিময়ে প্রসাদ পাওয়া যায়। কিন্তু যেহেতু আমরা মায়াপুরে গিয়েই প্রসাদ নেব দুপুরে, সেই জন্য আর এখানে সেই প্রসাদটা আমরা নিলাম না। আমরা এগিয়ে গেলাম আর স্ট্যাচু গুলো দেখতে থাকলাম। এত সুন্দর স্ট্যাচু গুলো, প্রত্যেকটা স্ট্যাচু দেখে মনে হচ্ছে যেন জীবন্ত। একসময় নবদ্বীপ খুব প্রসিদ্ধ ছিল তার বিদ্যা চর্চা কেন্দ্র হিসেবে। বাংলার সেন রাজাদের রাজত্বকালে এই নবদ্বীপ ছিল তাদের রাজধানী, এবং তখন এত প্রসিদ্ধ ছিল যে এখানে প্রচুর শিক্ষার্থী আসতো বিদ্যা চর্চা করার জন্য। সেই কারণে এই নবদ্বীপকে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবেও অভিহিত করা হয়। সেন রাজাদের রাজত্বকালে পুরো নবদ্বীপটাই বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পরের দিকে শাক্ত মতাবলম্বী মানুষদের শাক্ত দেবদেবীর পীঠস্থান হিসেবে এর পরিচিতি লাভ করতে শুরু করে, যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে পোড়ামাতলার পোড়ামা মন্দিরের স্থাপন। সাধারণ বিশ্বাস অনুসারে পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম মন্দিরটি স্থাপন করেন। আবার অন্য কিছু বিবরণে দাবি করা হয় যে রামভৌম সিদ্ধান্ত বা গ্রীস দক্ষিণাকালীর উপাসক ছিলেন। তিনি এই মন্দিরটি একটি বটবৃক্ষের তলায় নির্মাণ করেন এবং সেখানে মা কালীকে একটি বটগাছের কোটরে স্থাপন করেন। এইসব দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি একটা মিউজিয়ামের ভেতরে, যেখানে শ্রী বিষ্ণুর যতগুলো অবতার আছে সেই সব অবতারের প্রতিকৃতি এখানে সাজিয়ে রাখা হয়েছে। এত সুন্দর মিউজিয়ামটা না, বলার কথা না। চলুন একবার ঘুরে দেখে নি ভেতরটা পুরো ভালো করে। মিউজিয়ামটি পুরো ঘুরে দেখার পরে এখন আমরা বাইরের দিকে যাব। বাইরে বেরোতেই দেখলাম অনেক বড় একটা মহাপ্রভুর স্ট্যাচু। সত্যি স্ট্যাচুটা কিন্তু বেশ বড়। এছাড়াও বাইরে আরো ছোট ছোট অনেক এইসব স্ট্যাচু আছে, যেগুলো দেখতে দেখতে আমরা বেরোলাম। সবার কাছে একটা আমার আবদার, যে যদি কখনো আপনারা নবদ্বীপ ঘুরতে আসেন, অবশ্যই কিন্তু একবার এই নরহরি ধামে ঘুরে যাবেন। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে জায়গাটা। নরহরি ধাম ঘুরে দেখার পরে আমরা এখন চলেছি নিত্যানন্দ মিলন মন্দির, সোনার গৌরাঙ্গ এবং অদ্বৈত প্রভুর মন্দির দেখার জন্য। তো আমাদের গাইড বললো যে ওই একই জায়গায় সব মন্দিরগুলো পাশাপাশি আছে, ওখানে গিয়ে নেমে একটু হেঁটে ভেতরের দিকে গেলে সব মন্দিরগুলো দেখে নেওয়া যাবে। চলুন মন্দিরগুলো একবার দেখে নিই। এটি হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির। আমি অনেক দিন থেকে শুনে আসছি সোনার গৌরাঙ্গ মন্দির, সোনার গৌরাঙ্গ মন্দির, সোনার গৌরাঙ্গ মন্দির। অনেকেই ঘুরে গেছে, কিন্তু আমার আর কখনোই আসা হয়ে ওঠেনি। তাই এবার স্বচক্ষে দেখে নিজেকে আর বিশ্বাসই করতে পারছি না যে না, সত্যিই সোনার গৌরাঙ্গ মন্দির আছে। আর এই যে দেখছেন গৌরাঙ্গ ভেতরে, এটি সম্পূর্ণ সোনার তৈরি। এখানে স্নান জল দেওয়া হচ্ছিল, একটু স্নান জলও নিয়ে নিলাম আমরা। স্নান জল নিয়ে মন্দিরটি একটু ঘুরে দেখার জন্য এগিয়ে গেলাম।
এখন আমরা আছি শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দিরে। এই অদ্বৈত প্রভুই ছিলেন শ্রী চৈতন্য দেবের ধর্মগুরু এবং যিনি পরে শ্রী চৈতন্য দেবের বৈষ্ণব ধর্ম প্রচার এবং প্রসারের প্রধান সঙ্গী হিসেবে কাজ করেছিলেন। তো সেই মন্দির ঘুরতে এসে আমাদের কপালে একটু প্রসাদও জুটে গেল। প্রসাদ নিয়ে আমরা বাইরের দিকে বেরোলাম, কারণ সামনের দিকেই আছে সচিমাতার বাপের বাড়ি। এই হচ্ছে সচিমাতার বাপের বাড়ি, যেখানে নিমাই সন্ন্যাস নেওয়ার পরে বিষ্ণুপ্রিয়া এবং সচিমাতা এখানেই তার শেষ জীবনটা কাটিয়েছিলেন। আর এই হলো ধামেশ্বর শ্রী গৌরাঙ্গ মন্দির। এত সুবিশাল আর এত বড় যে বলার কথা নয়। এই একটু এরিয়ার মধ্যে বাইরে থেকে দেখলে সত্যি বোঝার উপায় নেই যে ভেতরে এত বড় একটা মন্দির আছে, কিন্তু ভেতরটা ঢুকলেই বোঝা যায় যে মন্দিরের পরিসর কতটা বড়। এত সুন্দর ভেতরের কারুকাজ আর ভেতরটা শান্ত, মনটা সত্যি এখানে ঢুকলেই যেন একেবারে শান্ত হয়ে যায়। ধামেশ্বর গৌরাঙ্গ মন্দির দেখার পরে এখন চলে এসেছি গোবিন্দজিউর মন্দিরে। এটাও একটি রাধা মাধবের মন্দির। চলুন ভেতরটা একবারটি গিয়ে ঘুরে দেখে আসি। এই টোটো দাদা কাম গাইড আমাদের এত সুন্দর করে ঘুরিয়ে আজকে দেখিয়েছে যে এনার সঙ্গে আলাপচারিতাটা না করলেই না। চলুন আলাপচারিতাটা সেরে ফেলি। এই দাদার সঙ্গে আজকে আমরা পুরোটা নবদ্বীপ ঘুরলাম। অসম্ভব ভালো উনি ঘুরিয়ে দেখিয়েছেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দেবো। আপনারা যদি কখনো মনে করেন যে নবদ্বীপে এসে ঘুরবেন তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দাদা আপনার নামটা কি জানেন? মিন্টু দেবনাথ। মিন্টু দেবনাথ, আচ্ছা। মিন্টুদা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে ঘুরে। আশা করি পরের বার যখন আবার আসবো আপনার সঙ্গে অবশ্যই ঘুরবো। ভালো থাকবেন, আবার দেখা হবে। আজকের আমাদের শেষ মন্দির দর্শন হচ্ছে এই শ্রী শ্রী বলদেব জিউ মন্দির। এই বলদেব জিউ মন্দির দেখে আমরা আবার ফিরে যাব মায়াপুরের দিকে। তো বাইরে থেকে মন্দিরটা এত সুন্দর দেখতে, একদম ধবধবে সাদা। ভেতরটাও নিশ্চয়ই আরো সুন্দর হবে। চলুন একবারটি ভেতরটা ঘুরে দেখে নিই। আজকের মতো আমার নবদ্বীপ ধাম ঘুরে দেখা সম্পূর্ণ শেষ হলো। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।